দম্ভচূর্ণ হলো এবং প্রেসিডেন্ট স্থগিত করতে বাধ্য হলেন। সরাসরি বিরুদ্ধে গিয়ে এবং একটি চরম সতর্ক বার্তা ছুড়ে দিয়েছে, নতুন করে আতঙ্ক তৈরি করেছে। প্রেসিডেন্ট শেষ পর্যন্ত নিজের পদক্ষেপ থেকে পিছু হটতেই হলো, প্রকার মাথা নত করে তো স্থগিত করার ঘোষণা দিয়েছেন। এমন সিদ্ধান্তে যারা খুশি হয়েছেন এই ধন্যবাদটুকু পাওনা। প্রথম যে সিদ্ধান্তটা দিয়েছেন এক দাগে বাস্তবে তিনি এটা কইরা দেখাইছেন যে খুবই সুন্দর সিদ্ধান্ত। বিএনপি এমন ফাঁদে পড়েছে, এই পরিস্থিতি থেকে কিছুতেই উত্তরণ সম্ভব না। এই ফাঁদে বিএনপিকে ঘুরপাক খেতে হবে, এমনকি বিএনপি হয়তো ক্ষমতায় টিকতে পারবে না। দর্শক, আমি তো দেখতে পাচ্ছি যে বিএনপির ভাগ্যাকাশে কালো মেঘ, বিএনপির কপাল পুড়েছে। তুষের আগুনের মতো মানুষের মনের মধ্যে জ্বলতেছে তো, কারণ মহান সংসদে দাঁড়ায় মিথ্যা কথা বলছেন যে আমরা এটা ভনিতা করছি, বাহানা করছি জাস্ট নির্বাচনের জন্য, ওগুলো আমরা মানুম না। এই কথাটা বইলাই তো ফাইসা গেছেন। এইটা কি বলে অন্তহীন প্রতারণা। মহান সংসদে দাঁড়ায় যখন আপনি বলবেন আমরা মিথ্যা কথা বলছি, তখন এইটাই হয় অন্তহীন প্রতারণা। ছাত্র দলের নেতৃত্ব এখন আর ছাত্রদের হাতে নাই, এটা চলে গেছে বয়স্কদের হাতে, মুরব্বীদের হাতে। ছাত্র দলের যিনি কেন্দ্রীয় সভাপতি, তার বয়স কত? মিনিমাম 45 আপ। এইরকম একটা ছেলে যদি ছাত্রদের নেতৃত্বে আসে, বৃদ্ধ, সে কি করে বুঝবে যে লাল তুড়ি পড়াইতে হবে সালাউদ্দিনকে? সীমান্ত বুঝে না, সীমান্তকে হত্যা হয়, সার্বভৌমত্ব বুঝে না, জাতীয়তাবাদ বুঝে না, সংবিধান বুঝে। এগুলো হলো ভুয়া সাংবিধানিক, এগুলো হলো ভুয়া জাতীয়তাবাদ। এই জন্য তাদেরকে বলবো বাংলাদেশের পক্ষে আসুন। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন, ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের, তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়াই ভিডিওগুলো দেখে আসি। দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। আমি তো দেখতে পাচ্ছি যে বিএনপির ভাগ্যাকাশে কালো মেঘ, বিএনপির কপাল পুড়েছে। বিএনপির একবার চালাকি করতে যে ধরাটা খেয়েছিল, সেই ধরায় 17 বছর ভুগতে হয়েছে। এবার সেই ধরা খেতে যাচ্ছে। এবার 17 বছর না, এবার হয়তো জীবনও আর বিএনপি রাজনীতি ফিরতে পারবে না। 2006 সালে 4 সালে যে বৃত্তি আটকা পড়েছিল, সেই বৃত্তি বিএনপি আটকা পড়ছে। বিএনপি কঠিন ফাঁদে পড়েছে, আগুনে হাত দিয়েছে। কি ঘটেছে আমি দেখাবো দর্শক, আপনি আশ্চর্য হবেন যে বিএনপি কতটা ঝুঁকির মধ্যে আছে। তার আগে একটু এই জিনিসটা আপনাকে বোঝাতে হবে যে বিএনপি যে 17 বছর বাংলাদেশের উপর ফেসিবাদ চাপিয়ে দিয়েছিল। এখন বলবেন যে বিএনপি চাপিয়ে দিয়েছিল, না, ফেসিবাদ তো আওয়ামী লীগ করেছিল, কিন্তু বিএনপির ব্যর্থতার কারণে। আওয়ামী ফেসিবাদের দায় বিএনপির। প্রথম দায় হচ্ছে বিএনপির ভুলেই ফেসিবাদ এসেছে। যেমন বিএনপি কে এম হাসানকে প্রধান উপদেষ্টা বানানোর জন্য বিচারপতিদের বয়স বাড়িয়ে নানান তাল বাহানা করেছে। এটা একটা ভয়াবহ না। বিএনপি তত্ত্বাবধায়ক সরকারকে হত্যা করেছে। ইয়াজউদ্দিনকে প্রধান উপদেষ্টা বানিয়ে কে এম হাসানকে প্রধান উপদেষ্টা বানানোর জন্য তত্ত্বাবধায়ক সরকারকে গলা টিপে হত্যা করেছে বিএনপি 2004 থেকে 2006। এরপরে কোটি কোটি ভুয়া ভোটার তৈরি করেছিল বিএনপি। এরপরে একটা পাতানো নির্বাচন প্রায় করেছিল আওয়ামী লীগ বিহীন একটা ভুমসাং, একটা নিজেদের পছন্দের ইয়াজউদ্দিনের অধীনে ভুয়া ভোটার তালিকার মাধ্যমে একটা নির্বাচনের দিন তারিখ সব ঠিক করেছিল। প্রচার প্রচারণা শুরু হয়ে গেছিল বিএনপি জামাত, কেউ ছিল না। এই বিএনপির আকামের কারণেই তো 1-11 ঘটেছে আওয়ামী লীগের আন্দোলনের ফলে, এবং 1-11-এর হাত ধরে আওয়ামী লীগ ক্ষমতায়, আওয়ামী লীগ ফ্যাসিস্ট। এই যে সমস্ত ফেসিবাদের মূল দায়টা তো বিএনপি। বিএনপি যদি এইসব আকাম না করতো, ভোট চুরির মহা উৎসব আয়োজনের চেষ্টা না করতো, তাহলে কি বাংলাদেশে ফেসিবাদ আসতো? না, আসতো না। তাহলে 5 বছর পর পর নতুন সরকার ক্ষমতায় আসতো, একবার বিএনপি একবার আওয়ামী লীগ, একটা স্থিতিশীলতা থাকতো। এরপরে ঠিক আছে, বিএনপির ওই ভুলে আওয়ামী লীগ এসেছে। আওয়ামী লীগ আসার পরে বিএনপির ভুলের কারণে আওয়ামী লীগ টিকতে পেরেছে। যেমন 5 মে হেফাজতের কর্মসূচির সাথে যদি বিএনপি বেইমানি এবং গাদ্দারি এবং মুনাফিকি না করতো, তাহলে আওয়ামী লীগ 2013 সালে 5 মেই পড়ে যেত। আওয়ামী লীগ আর ফ্যাসিস্টে উঠতে পারত না। 2014 সালে বিএনপি জামাত ক্ষমতায় আসতো, হয়তো আবার 18 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসতো। আওয়ামী লীগের জন্য এটা ভালো ছিল। আওয়ামী লীগ এরকম আজীবনের জন্য রাজনীতি থেকে হারিয়ে যেতে হতো না। এরপরে 2014 সালের 5 জানুয়ারি নির্বাচন হলো। সে নির্বাচনের পর যে আন্দোলন, সেই আন্দোলনকে যদি বিএনপি বন্ধ করে ঘরে ফিরে না যেত, আন্দোলনটা যদি কন্টিনিউ করতো, তাহলে মধ্যবর্তী ইলেকশন হতো বা আওয়ামী লীগ সরকার পতন হতো। তাও করেনি। আন্দোলন মির্জা আব্বাস আন্দোলন বিক্রি করে, টাকার বিনিময়ে, ব্যাংক রক্ষার বিনিময়ে আন্দোলন বিক্রি করে মির্জা আব্বাসরা পিছু হটেছে। তারপরে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়েছে কিন্তু 13 সালের পর। 14 সালে নির্বাচনে ক্ষমতা এসে, তার আগে এরকম ফ্যাসিস্ট হয়নি। ফেসিবাদের পদধ্বনি শোনা গিয়েছে, কিন্তু ফ্যাসিস্ট হয়েছে 14 সালে ক্ষমতা আসার পর। তো 14 সালে ক্ষমতা আসতে পেরেছে, টিকতে পেরেছে, পুরোটাই বিএনপির বলে। বিএনপি যদি বেইমানি না করতো, ভারতের ফাঁদে না পড়তো, তাহলে আওয়ামী লীগের পতন আগে হয়ে যেত।
তো এই যে পুরো ফেসিবাদ দেখেন, আমরা আওয়ামী লীগকে গালাগালি করি, কিন্তু আসল দায়টা তো বিএনপির। এই ঐতিহাসিক দায় পর্যালোচনা আমাদেরকে করতে হবে। শুধু এটা না, বিএনপি নিয়ে আমরা আরো অনেক পর্যালোচনা করবো। বিএনপিকে ৭১-এর স্বাধীনতা বিরোধী রাজাকারীর জন্য, খুন, ধর্ষণ, গণহত্যার জন্য ক্ষমা চাইতে হবে, বিএনপির দায় আছে। এমনকি আওয়ামী বাকশালীদের পুনর্বাসনের জন্য বিএনপি ক্ষমা চাইতে হবে, এই ঐতিহাসিক দায় আছে। 19৭১ সালে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যত আকাম সবগুলো বিএনপি করেছে। বিএনপি তখন ছিল না, তখন ছিল প্রচন্ড শক্তিশালী দল মুসলিম। জামাত ইসলামী তখন ছিল অত্যন্ত দুর্বল দল, আর জামাতের লোকজন কোনো অপকর্ম করেনি। এ কারণে স্বাধীনতার পর যে মামলা হয়েছে বা যে সাজা হয়েছে, যে বিচার হয়েছে, হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, তাতে জামাতের লোকজন কিন্তু ধরা পড়েনি। রাজাকারী শান্তি কমিটির নামে আকাম টাকাম এগুলো সব করেছে বিএনপির লোকজন 19৭১ সালে। কারণ মুসলিম লীগ তখন অনেক বড় দল ছিল, আর মুসলিম লীগ আকাম করেছে, আর মুসলিম লীগই পরবর্তীতে বিএনপি হয়ে গেছে। মুসলিম লীগের পুরো সেটা বিএনপি হয়ে গেছে, যার ফলে বিএনপিতে সাজাপ্রাপ্ত রাজাকার পাওয়া যায়। সাজাপ্রাপ্ত রাজাকার বিএনপির প্রধানমন্ত্রী পর্যন্ত হয়েছে। আর জামাতের কোন সাজাপ্রাপ্ত লোক, জামাতের লোকজনকে ফাঁসিয়েছে তো স্বাধীনতার প্রায় ৪৫ বছর পর, কিন্তু স্বাধীনতার পর পর শেখ মুজিব যে গরম গরম বিচার করেছেন কারা কোথায় আকাম করেছে, তাতে জামাতের লোকজনের নাম বন্ধ ছিল না। কারণ জামাত ছিলই একটা ছোট দল। জামাত স্বাধীনতা বিরোধিতা করেছে, এটা ঠিক। ইয়াহিয়া খান, টিক্কা খানদের সাথে বৈঠক করেছে, এটাও ঠিক। এবং পাকিস্তান টিকিয়ে রাখতে চেয়েছে, এটাও ঠিক। কিন্তু খুন, ধর্ষণ, লুটতারাজ, অগ্নিসংযোগ, চুরি, বাটপাড়ি এগুলো কিছু করেনি। এগুলো করেছে সব বিএনপির লোকজন। যারা ৭১ সালে মুসলিম লীগ ছিল তারাই পরবর্তীতে বিএনপি হয়ে গেছে। তো বিএনপির তো ঐতিহাসিক স্বাধীনতা বিরোধিতার দায় আছে, অপকর্মের দায় আছে। সাজাপ্রাপ্ত রাজাকাররা কিভাবে বিএনপির প্রধানমন্ত্রী হয়, এই দায় বিএনপির আছে। জনগণ এই দায়ের একদিন না একদিন জবাব চাইবে। আপনি কি মনে করছেন এগুলো গোপন করতে পারবেন? না, গোপন করতে পারবেন না, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, আরো অনেক দায় আছে। বিএনপির দায় পর্যালোচনা করলে শেষ হবে না। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশকে আরেকটা নরকে পরিণত করেছে আওয়ামী লীগ। খুন, ধর্ষণ, ব্যাংক ডাকাতি থেকে শুরু করে এমন কোন অপকর্ম নাই যে শেখ মুজিবের শাবকরা না করেছে, ভারতের দালালেরা না করেছে। এরপরে এক পর্যায়ে এসে বাকশাল কায়েম করেছে। বাকশাল কত বড় ক্ষতিকর আপনি তো জানেন। সেই রক্ষী বাহিনী আরো অনেক কিছু জানেন। বাংলাদেশটাকে একদম নরকে পরিণত করেছিল। একটা বিপ্লব হয়েছে ৭৫-১৫ আগস্ট, সেই বাকশালীদেরকে আবার পুনর্বাসন করেছে এই জিয়াউর রহমান। তাহলে এই ঐতিহাসিক দায় বাকশালীদের পুনর্বাসনের দায়। তখনকার জিয়াউর রহমান বাকশালীদের পুনর্বাসন না করলে আওয়ামী লীগ 2014 সালের পথে ফেসিস্ট হতে পারতো না। আওয়ামী লীগ তো ধ্বংস হয়েছিল ৭৫-১৫ আগস্ট। জিয়াউর রহমানের দায় আছে, অতএব দায় এড়াতে পারবে না। এখন এই ঐতিহাসিক দায় নিয়ে বিএনপি নতুন ফাঁদে পড়েছে। সেটা হচ্ছে 2001 সালে ক্ষমতা এসে অনেক আকাম করেছিল। যেমন 10 টাকা অস্ত্র মামলা, যে ঘটনা, ওটা সত্য কথা। চীন থেকে 10 টাকা অস্ত্র এনেছিল, এটা সত্য কথা, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। হয়তো অনেককে ষড়যন্ত্রভাবে সেখানে জড়ানো হয়েছে বা ফাঁসানো হয়েছে, কিন্তু 10 টাকা অস্ত্র মামলা এটা তো মিথ্যা না। এবং 7 সিস্টার্সকে অশান্ত করা, উলফাকে আশ্রয় দেওয়া, পরেশ বড়ুয়ার সেই ঘটনা, এগুলো তো মিথ্যা না। এবং জঙ্গিবাদের উত্থান হয়েছিল, এগুলো মোটেও মিথ্যা না, সব সত্য কথা। আপনি কি 10 টাকা অস্ত্র মামলাকে অস্বীকার করতে পারবেন? উলফাকে আশ্রয় দেওয়া, 7 সিস্টার্স নিয়ে অশান্ত করার চেষ্টা, সেই এগুলো কি অস্বীকার করতে পারবেন? নেভার। ভারতের সাথে এই চালাকি করেছিল, এটা অন্যায়। প্রতিবেশী দেশ, তাদের সাথে আপনি ন্যায্যতার ভিত্তিতে মাথা উঁচু করে দর কষাকষি করবেন, কিন্তু তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, তাদের অখণ্ডতা নিয়ে আপনি নাড়াচাড়া দিবেন, এটা বেশি চালাকি। এইটা বিএনপি করেছে। এই জন্য ভারত কোশ্চিনকালও বিএনপিকে বিশ্বাস করে না, করবে না। এখন আবার সেই বিএনপি অনেক কষ্ট করে একটু বিশ্বাস করিয়েছিল, কিন্তু আবার ভারত সে অবিশ্বাস করেছে। আর ভারত বিএনপির বাঁটে পড়েছিল বলে এই ফেসিবাদ অনেক কিছু হয়েছিল, এবং জামাতও বিপদে পড়েছিল বিএনপির এইগুলোর কারণে। কারণ এই 7 সিস্টার্স, উলফা, 10 টাকা কাণ্ড বিএনপি না ঘটালে জামাতও ভারতের রোশনালে এভাবে হয়তো পড়তো না, শত্রু থাকতো কিন্তু এভাবে পড়তো না। এখন আবার সেই ভারতের চক্ষুশূল হয়েছে বিএনপি। কিভাবে? এই যে দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়, সতর্ক বিজেপি। এই যে বিজেপিকে সতর্ক, ভারত কি করে, এই যে কাঁটাতার দেয়, অমুক তমুক, মানে ঘটনা শুরু হয়ে গেছে। বিএনপি ক্ষমতা এসেছে আর ভারত বাংলাদেশকে নিয়ে নাড়াচাড়া শুরু করে দিয়েছে। বিএনপির কপালে বিপদ আছে, এই ভারত বিপদ ঘটাবে। অবশ্য ভারতের হাত থেকে বিএনপিকে রক্ষা করতে আমরা বিএনপির সাথে আছি এবং থাকবো, কিন্তু বিএনপির অবস্থা ভালো না। ঐতিহাসিক দায় আছে এবং ভারতের সাথে মারাত্মক শত্রুতা। তারা কাঁটাতারের বেড়া, অমুক তমুক, মানে সেই 10 টাকা অস্ত্র মামলা, উলফা কাণ্ডে যেরকম ভারত বিএনপি খারাপ সম্পর্ক হয়েছিল, ওরকম একটা অবস্থা আমরা আবার দেখতে পাবো। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি এটা কি করলেন? কি কাজটি তিনি করলেন? এই কাজটি তার করা কতটুকু উচিত হয়েছে আর কতটুকু অনুচিত হয়েছে, এই বিষয়টা আমরা একটু আলোচনা করব। তার আগে একটা বিষয় বলে নেই, অনেকেই বলার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে শেখ হাসিনার সাথে তুলনা করার চেষ্টা করছেন। শেখ হাসিনার মতো একজন অপরাধীর সাথে তারেক রহমানের তুলনা করা মোটেই উচিত হবে না। আমরা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে সমালোচনা করব, তার যে ভালো কাজগুলো আছে সেগুলোর প্রশংসা করব, আর যে ভুলগুলো যতটুকু হবে ততটুকুর সমালোচনা করব। তবে এতটুকু স্পেস আমরা দিতে চাইবো না শেখ হাসিনার সাথে কেউ তাকে তুলনা করুক। যাই হোক, চলেন আমরা আসল কথায় ফিরে যাই। প্রধানমন্ত্রী
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন। এটি ছিল রাষ্ট্রীয় সফর। এইখানে গিয়ে তিনি ছাত্র দলের সাথে বৈঠক করেছেন এবং ছাত্র দলের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মী এনে একটা গ্যাদারিং করার চেষ্টা করেছেন। অনেকেই বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের এত জনশক্তি নাই, তারা বাইরে থেকে বহিরাগতদের এনে এই গ্যাদারিংটা করেছেন। এইখানে রাজনৈতিক বিশ্লেষকরা যেটি বলার চেষ্টা করছেন, তিনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন, এটি ছিল সরকারি সফর। তার এই সফরে পুরা প্রোটোকলের দায়িত্বে থাকবে, নিরাপত্তার দায়িত্বে থাকবে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার এসএসএফ সদস্যরা রয়েছে, পুলিশ রয়েছে, আনসার রয়েছে, বিজিবি রয়েছে, র্যাব রয়েছে। তার যে যে মানের নিরাপত্তা দরকার, যে মাত্রার নিরাপত্তা দরকার, সেই মাত্রার নিরাপত্তা বলয় গড়ে তুলবেন সেই মানের লোকদের দিয়ে, সেই বাহিনীদেরকে দিয়ে। তা না করে এখানে বাইরে থেকে ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের এনে একটা কৃত্রিম গ্যাদারিং সৃষ্টি করা হয়েছে। অথচ উচিত ছিল কি, তিনি বিশ্ববিদ্যালয়ে যাবেন, বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত বিভিন্ন টিম রয়েছে তাদের সাথে বসবেন, আলাদা মিটিং করবেন, আলাদা আলাদা করে বসবেন, ডিপার্টমেন্ট ওয়াইজ প্রয়োজনে বসবেন, বসে কোন ডিপার্টমেন্টের কি দরকার সেটুকুর খোঁজখবর নিবেন, কোথায় সমস্যা রয়েছে সেটার খোঁজখবর নিবেন। তিনি ভালো পরামর্শ দিবেন যে এইখানে এইটা করা দরকার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, চর্চা এগুলোর মান আরো বৃদ্ধি করার জন্য কোন কোন জায়গায় সাপোর্ট দেওয়া প্রয়োজন, কোন ধরনের সহযোগিতার অপ্রতুলতা রয়েছে এগুলো তিনি বলবেন, নির্দেশনা দিবেন। গবেষণা যাতে আরো উন্নত হয়, আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকার জন্য কোন মানের শিক্ষা ব্যবস্থা দরকার সেইটার নির্দেশনা দিবেন। এরপরে এখানে অবকাঠামোগত উন্নয়নের কি কি সমস্যা রয়েছে সেগুলোর এক কথায় সার্বিক খোঁজখবর নেবেন এবং কোথায় কি সমস্যা সেটার পরামর্শ দিবেন। প্রয়োজনে বাজেট বরাদ্দ দিবেন, বাজেটের অপ্রতুলতা থাকলে সেখানে তিনি প্রতিশ্রুতি দিবেন। এরপরে সেখানে একটা শক্তিশালী সংসদ রয়েছে, ডাকসুর নেতাদের সাথে বসবেন, তাদের কি সমস্যা, কোন কোন জায়গায় তাদের উন্নতি করার দরকার আছে বা সুযোগ আছে এটা বলবেন। আর ডাকসুর যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, কোনটা তার অপছন্দ, কোনটা দেশের স্বার্থে যাচ্ছে না, জনস্বার্থে যাচ্ছে না, শিক্ষার্থীদের স্বার্থে যাচ্ছে না, সেটা তিনি পরামর্শ দিবেন, দিক নির্দেশনা দিবেন যে এইগুলো এই জায়গায় আরো কাজ করার সুযোগ আছে। যেহেতু একটা নির্বাচিত প্রতিনিধি, সুতরাং নির্বাচিত প্রতিনিধিদের সম্মান জানানো এটা কিন্তু একটা রাষ্ট্রের গণতান্ত্রিক অধিকার। কিন্তু আমরা দেখলাম তিনি তার কিছুই করেন নাই। তিনি ডাকসু নেতাদের সাথে বসার প্রয়োজনীয়তাই অনুভব করেন নাই। তিনি যদি ডাকসু নেতাদের ডাকতেন তাহলে তারা কি তার ডাকে সাড়া না দিয়ে পারতো? আমরা দেখেছি তিনি প্রধানমন্ত্রী হবার আগেই ডাকসু নেতৃবৃন্দ কিন্তু তার সরাসরি তার অফিসে গিয়ে তার সাথে সাক্ষাৎ করেছে, পরামর্শ চেয়েছে, কিন্তু এবার তিনি তা করেন নাই। তা না করে তিনি কি করেছেন, বিশ্ববিদ্যালয় থেকে তার কার্যক্রম শেষ করে, তার প্রোগ্রামাদি শেষ করে ছাত্র দলের সাথে তিনি ওই বিশ্ববিদ্যালয়ের ভিতরেই মিলিত হয়েছেন, তার নিজের সংগঠন। এটি তিনি করতেই পারেন, অবশ্যই করবেন, কিন্তু উচিত ছিল আগে ওইখানে যারা নেতৃত্বে আছে, গণতান্ত্রিক পদ্ধতিতে যারা সেখানে বর্তমান প্রশাসনের বিভিন্ন স্তরে রয়েছে, তাদেরকে যথাযথ সম্মান দিয়ে তাদের সাথে বসে তারপরে তিনি এখানে আসতেন, নিজের ছাত্র সংগঠনকে তিনি পর্যাপ্ত সময় দিতেন, কিন্তু তা তিনি করেন নাই, সময় দেন নাই। এখানে যেটা ঘটেছে, ছাত্র দলের নেতৃত্ব এখন আর ছাত্রদের হাতে নাই, এটা চলে গেছে বয়স্কদের হাতে, মুরব্বীদের হাতে। ছাত্র দলের যিনি কেন্দ্রীয় সভাপতি, তার বয়স কত? মিনিমাম 45 আপ। এইরকম একটা ছেলে যদি ছাত্রদের নেতৃত্বে আসে, তাহলে একটা টিনেজার ছাত্র মানে কিন্তু সাধারণত 25-26 বছর বয়স। এই বয়সের যে চিন্তা, এই বয়সের যে ধ্যান ধারণা, এটা 45 বছরের একজন বৃদ্ধ বা অর্ধবৃদ্ধ সে কি করে বুঝবে? এটা বুঝতে পারবে না। সুতরাং তার কোথায় সমস্যা আছে সে সমাধান দেবে কি করে? যার কারণে ছাত্র দলের সভাপতি তিনি বক্তব্য দিতে গিয়ে বললেন যে তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। দেখুন তার বক্তব্যটা শুনুন। মাননীয় প্রধানমন্ত্রী, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন, তিনি তার শিক্ষা প্রতিষ্ঠানে আজ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম আসছেন। স্বাভাবিকভাবেই সবার মাঝে একটা উৎফুল্লতা বিরাজ করছে, সেজন্য সবাই আসছে তাকে শুভেচ্ছা জানানোর জন্য। আসলে কি তাই? প্রধানমন্ত্রী তারেক রহমান ওই বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র? কিছু খোঁজ এখন চলে আসছে যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। এ ব্যাপারে বিভিন্ন তথ্য কালেক্ট করার চেষ্টা করতে গিয়ে সেখানে পাওয়া যায় নাই, অর্থাৎ তিনি ছাত্র জীবন শেষ করতে পারেন নাই। তো গ্রাজুয়েশন শেষ না করতে পারলে তিনি তো এলামনাইয়ের ভিতরে পড়েন না। এলামনাই আছে না, এই এলামনাইয়ের ভিতরে পড়েন না। এলামনাই হতে হলে তাকে অবশ্যই গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করতে হয় ওইখান থেকে। তাহলে তিনি সেটা করেন নাই। উপরন্তু আমরা যেটা শুনে আসছি তার বিপরীত একটা কথা ছাত্র দলের সভাপতি বললেন। মেনে নিলাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি ভর্তি হয়েছিলেন, ভর্তি হতে তিনি কন্টিনিউ করতে পারেন নাই। কন্টিনিউ যদি করতে না পারেন, সেখানে তারা স্লোগান দিয়েছে যে বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে এটি প্রধানমন্ত্রীর জন্য একটু বিব্রতকর অবস্থা তৈরি করেছে ছাত্র দলের সভাপতির এই বক্তব্য। এরপরে যথারীতি আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি ভিপি ক্যান্ডিডেট ছিলেন ছাত্র দলের, আবিদুল ইসলাম খান, সেই ছেলে, এর আগে আমরা ছাত্র দলের সভাপতিকে দেখেছি প্রধানমন্ত্রীর গাড়ির পিছনে পিছনে দৌড়াতে, আজ এই ছেলে দৌড়ালেন। আবিদ দেখুন, আপনারা একটু দেখুন।
আচ্ছা, এরকম দৌড়ানোর পরে তিনি আবার যখন ট্রল হচ্ছিল তিনি লাইভে এসে বলছেন যে না আমি দৌড়াই নাই। এরকম জলজান্ত অসত্য কথা কেমনে বলে, যার প্রমাণ যখন চারিদিকে ছড়িয়ে পড়ে। ছাত্র রাজনীতির মূল প্রবলেমটা এই জায়গায়। ছাত্র দলের সভাপতি সেক্রেটারি হতে হলে তাকে এইভাবে নেতার গাড়ির পিছনে দৌড়াতে হয়, এবং কে সভাপতি সেক্রেটারি হবেন সেটা নির্ধারণ করে দেন প্রধানমন্ত্রী, অর্থাৎ ওই দলের প্রধান স্বয়ং নিজে। কারণ ছাত্র দলের গঠনতন্ত্রেই বলা আছে ছাত্র দল হচ্ছে বিএনপির অঙ্গ সংগঠন, এবং এই দলের প্রধান হচ্ছে যিনি বিএনপির প্রধান হবেন তিনি হচ্ছে সাংগঠনিক প্রধান। সুতরাং এই সময়ে এসে এই জেনারেশন তারা কি এইভাবে কোনো নেতার গাড়ির পিছনে দৌড়ানো পছন্দ করে? এটা কি ভালোভাবে নেয়? এটা কিন্তু ভালোভাবে নেয় না। তারা শেখ হাসিনা খবরদারি করতে গিয়েছিল, তাদের উপরে দিয়েছে পাঠিয়ে ভারতে। তো ছাত্র দল প্রধানমন্ত্রীর গাড়ির পিছনে যেভাবে দৌড়াদৌড়ি করছে শুধু তার নজরে আসার জন্য, তাকে একটু খুশি করার জন্য, সে যাতে তার দিকে তাকায়। এবং প্রধানমন্ত্রী একটু তাকালেন রাকিবের দিকে, রাকিব মনে হচ্ছিল পৃথিবী তার হাতের মুঠোয় চলে আসছে। আবিদ প্রধানমন্ত্রীর সামনে গিয়ে তার দিকে তাকে তার সাথে একটু দেখা করার জন্য যখন বারবার ছুটে যাচ্ছে, তখন এসএসএফ এর সদস্যরা তাকে সেখান থেকে দূরে সরিয়ে দিয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হয়েছে আমানুল্লাহ আমান, যাকে বলা হয় বিএনপির কামান বা তারেক জিয়ার কামান, এই কথাটা কিন্তু ওই যে আমাদের আমিন বাজার থেকে যে আমানুল্লাহ আমান 90-এর দশকের যিনি ছাত্র নেতা ছিলেন আমানুল্লাহ আমান, তার উদ্দেশ্যে এই স্লোগানটা তৈরি হয় যে আমানুল্লাহ আমান খালেদা জিয়ার কামান। একসময় তিনি খুব তুখোর ছাত্র নেতা ছিলেন। এখন যে আমানুল্লাহ আমান, এই আমানুল্লাহ আর ওই আমানুল্লাহর ভিতরে আকাশ পাতাল পার্থক্য আছে। কারণ এই আমানুল্লাহর ভিতরে ইতিমধ্যেই ধর্ষণের অভিযোগ উত্থাপিত হয়েছে, ক্ষমতার জোরে সেটা কিন্তু চাপিয়ে দেওয়া হয়েছে। যে মেয়েকে ধর্ষণের ভিকটিম মেয়ে নিজে, তিনি আমানুল্লাহ আমানের নাম উচ্চারণ করেছেন, এবং তিনিও বিএনপির একজন নেতার মেয়ে। সেই আমানুল্লাহ আমান আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পিছনে পিছনে, ওই যে ওইখানে তো প্রচুর ভিড়, বিভিন্ন জায়গা থেকে লোকজন জড়ো করে ভিড়ের ব্যবস্থা করা হয়েছিল, ভিড়ের ভিতর দিয়ে যেতে প্রধানমন্ত্রীর খুব হিমশিম খেতে হচ্ছিল। এসএসএফ এর সদস্যরা তাকে নিরাপত্তা দেওয়ার জন্য খুব গলদঘর্ম হতে দেখা গেছে। এই সময় আমানুল্লাহ আমান পিছন থেকে যাওয়ার জন্য, একটু সামনে আগায় যাওয়ার জন্য তিনি এসএসএফ এর এক সদস্যকে ধাক্কা দেন। দেখুন, একেবারে দেখুন। ধাক্কাটা কিন্তু তিনি প্রথমে ধাক্কা দিয়েছেন, তারপরে বাকিটা তো ইতিহাস। এসএসএফ এর সদস্যরা আমানুল্লাহ আমানকে তো গলা চিপে ধরে তাকে পিছনের দিকে হটিয়ে দিয়েছে। তো এইটা কি মানে তার মতো একজন নেতা, তিনি তো সামনে ছাত্র দলের সভাপতি হবেন। তো এরকম একটা লোক যদি এসএসএফ এর সদস্যের হাতে গলা ধাক্কা খান, এই মান সম্মান, এই ইজ্জত, এটা কি ইজ্জত কি অনেক বড়? তো সামান্য ব্যাপার। আর এই রাজনীতি জেনজি এটা গ্রহণ করবে, এরপরে তো আরো এক জেনারেশন আসছে, তার আবার আলফা, আরো এক বিঘত পরিমাণ ঘাটতেরা। সুতরাং এখন যারা আছে তারাই কাউকে গণে না। আলফা যখন আসবে তখন তো আপনাদের এইগুলো যখন দেখবে তারা, তাহলে লজ্জায় তাদেরকে। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।